সৃষ্টি করেছেন হাজির লোক গ্রামে গঞ্জের লোকরা কালেক্ট করে আমাদের কাছে নিয়ে আসে। আমরা তখন জিম্মিয়া হয়ে যাই। আর তারা কি বলে জানেন? তারা বলে যে আমরা আপনাদেরকে এক হাতিকে, আমার এক ফুলবা শ্বশুর হাতিকে বলতেছে যে আপনাদের বগল তলে করে হজ দিব, নেলাদরি ভাত খাওয়া দিব, কোলে করে আমরা এই যে গ্রামে নিয়ে যাব। আসলে পরে যাই দেখা যায় যে 2 কিলোমিটার দূরে ওই বাড়িতে পাহাড়ের উপরে রেখে এই যেগুলো পরে আমাদের উপরে আপনারা দেখবেন যে মধ্যস্থী বন্ধুদের সাথে হঠাৎ না করে ডাইরেক্ট হজ বেলা আইসা যে হজ এজেন্টদের সাথে ডাইরেক্ট কাজ করবেন, যেমন আমাদের একটা জবাব দিয়ে যাচ্ছে। আমরা যদি কোনো সাথীদের সাথে কমিটমেন্ট ফেল করি আমাদেরকে আপনারা ধরতে পারবেন। এই জন্য আমাদের সাথে আপনারা আইসা আপনারা কন্ট্যাক্ট করবেন। আমাদের নানান ধরনের প্যাকেজ আছে, যেটা আপনাদের পছন্দ হয় সেটা নিয়ে। ধন্যবাদ। আমার যেটা জানবার বিষয় সেটা হলো যে শীর্ষস্থানের কথা বলা হলো সাউথ এশিয়ার মধ্যে একেবারে প্রতিষ্ঠানের এই পরিকল্পনাটা মূলত তাদের। আর শীর্ষস্থান মানে কি আমরা প্রথম শীর্ষ ইন্ডিয়া। আর 2 নম্বর হচ্ছে এইবার 26 ব্যবস্থাপনায় হজের লাগবে না ভাই, হয়ে মানে খরচ কমার কোনো। ধন্যবাদ। আপনি প্রথম যে প্রশ্নটি করেছেন যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শীর্ষস্থান কিভাবে অর্জন করল, শীর্ষ মানে কি প্রথম কি? আমি শব্দটা এভাবে বলা হয়েছে সৌদি আরব থেকে। এটা হচ্ছে আপনারা জানেন যে ভারতের যে নির্ধারিত কোটা ছিল সেই কোটার মধ্যে 42,000 হজযাত্রী এবছর হজ পালন করতে পারেনি। পাকিস্তানের 70,000 হজযাত্রী নির্দিষ্ট কোটার ভিতরে হজ পালন করতে পারেনি, এবং ইন্দোনেশিয়াতেও একই অবস্থা। আমাদের নির্ধারিত যে কোটা ছিল আমরা নিবন্ধিত সকল হজযাত্রী আমাদের হজ পালন করেছেন, এবং সৌদি আরব বাংলাদেশ পর্বে কোনো রকম উল্লেখযোগ্য কোনো অভিযোগ ছিল না। সেই বিবেচনায় বাংলাদেশ সাউথ এশিয়া হজ ব্যবস্থাপনা এবার শীর্ষস্থান অর্জন করেছে বলে সৌদি আরবের হজ উমরা মন্ত্রণালয় থেকে মন্তব্য করা হয়েছে। আর হজ প্যাকেজের মূল্য কমার যে বিষয়টি বলেছেন, সৌদি আরবের যে খরচ সেটি সামগ্রিকভাবে বিশ্বের সকল দেশের জন্য একই রকম প্রযোজ্য। কমানোর বিষয়টা সকল দেশ মিলে ঐক্যবদ্ধভাবে উদ্যোগ না নিলে শুধুমাত্র বাংলাদেশের জন্য খরচ কমানোর কোনো সম্ভাবনা নেই। সেই ক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় এবার বিমান ভাড়া কমানোর জন্য উদ্যোগ নিয়েছেন। আমরা বিশ্বাস করি যৌক্তিকভাবে বিমান ভাড়াটা আরও কম হওয়া উচিত। সেখানে বিমান ভাড়াটা কম হলে প্যাকেজ মূল্য কমে আসবে। ধন্যবাদ। দেখেন, আমরা এবার আমাদের মন্ত্রণালয়ের কাছে তথ্য প্রমাণ আছে। ডেডিকেটেড হজ ফ্লাইটের কথা বলে যে দ্বিগুণ ভাড়াটা নেওয়া হয়, সত্যিকার অর্থে কোনো এয়ারলাইন্স ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করেন না। প্রত্যেক ফ্লাইট যাওয়ার সময় বা আসার সময় সাধারণ যাত্রী বহন করেন। সুতরাং আমাদের রেগুলার যে ভাড়া 80-90 হাজার বা সর্বোচ্চ 1 লক্ষ টাকা আমাদের উমরা ফেয়ার বা অন্যান্য ফেয়ারগুলো, আমরা মনে করি সেরকম বা কাছাকাছি ফেয়ারটা থাকা উচিত। আরেকটা জিনিস হচ্ছে বিমান ভাড়া অনেক বেড়ে গেছে, এটা কি কোনো যৌক্তিক কারণ আছে কি, এবং আপনাদের দাবিটা কি এই ক্ষেত্রে, যেহেতু আপনারাই উমরা যাত্রীগুলো অপারেট করেন? জি ধন্যবাদ। আপনি হয়তো জেনে থাকবেন গত বছর এই সময় বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্সের উমরা ফেয়ার ছিল 73,500 থেকে 75,000 টাকা। এই বছর সেটি ইতিমধ্যে 1 লক্ষ টাকা অতিক্রম করেছে। আপনারা জানেন যে আমাদের আটবে যারা দায়িত্বশীল ছিলেন তাদের পরামর্শে মন্ত্রণালয় একটা পরিপত্র জারি করেছেন। সেই পরিপত্রে গ্রুপ পলিসির ব্যাপারে যে তথ্যগুলো আছে সেগুলো মানতে গিয়ে আমাদের ধারণা যে বিমান ভাড়াটার এই ঊর্ধ্বগতি, এবং সেখানে উমরা যাত্রীদের জন্য 3 দিনের মধ্যে গ্রুপ টিকিট ইস্যু করার যে বাধ্যবাধকতা করা হয়েছে সেটি পরিপালন করা খুবই কঠিন এবং একরকম সম্ভব নয়, এবং বাধ্য হয়ে আমাদেরকে সিস্টেম ফেয়ারের টিকিট নিতে হচ্ছে। আর ফ্লাইটগুলো যখন উন্মুক্ত থাকছে আউট স্টেশন থেকে অধিকাংশ টিকিটে বিক্রি হয়ে যাচ্ছে, যার কারণে যখন টিকিট সংখ্যা কমে আসে তখন ফেয়ারটা অটোমেটিকলি আপ হয়ে যায়, এবং আমাদেরকে সেই পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে। নেই, আপনি জানেন যে গ্লোবালি পৃথিবীর সকল দেশ থেকে সকল এয়ারলাইন্সের টিকিট ইস্যু করা যায়। আগে টিকিট ফ্লাইটটা ব্লক করা হতো গ্রুপের জন্য, উমরা গ্রুপের জন্য ফ্লাইটটা 2 মাস 1 মাস আগে ব্লক করা হতো। এখন যেহেতু ব্লক করা নাই, এটা উন্মুক্ত থাকছে, পৃথিবীর অন্যান্য দেশ থেকে আউট স্টেশন থেকে টিকিটগুলো ইস্যু হয়ে যাচ্ছেন, এবং যার কারণে আমরা যখন যাত্রী সংগ্রহ করছি এবং টিকিট ইস্যু করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে ফ্লাইটে সিটের পরিমাণ কম এবং সেই ভাড়াটা অত্যধিক। আমাদের কাছে এরকম তথ্য আছে। আপনারা জানেন যে কোনো দেশ থেকে, বিশেষ করে ভারতের একটি ট্রাভেল এজেন্সি আছে আকবর ট্রাভেলস, আমরা যেটুকু শুনেছি
তারা ম্যাক্সিমাম টিকিট তাদের মাধ্যমে ইস্যু হচ্ছে, অন্যান্য দেশ থেকে ইস্যু হচ্ছে, এবং এটি এই পরিপত্রের কারণে হচ্ছে বলে আমরা মনে করছি। ফ্লাইটটি উন্মুক্ত থাকার কারণে অন্যান্য দেশ থেকে সেই সুযোগটি নেওয়া হচ্ছে। আপনার এই যে গ্রুপ টিকিটটা আপনার এই আগে তো আমরা একটা গ্রুপ টিকিট 2 মাসের মধ্যে আমরা একটা গ্রুপ টিকিট দিচ্ছি, 25% আমরা পেমেন্ট করতাম আয়টা, আর বাকি টাকাটা আমরা আস্তে আস্তে দিতাম। এবং হাজিরা আস্তে আস্তে ধরেন 10 জন হাজির আসলো, তার গ্রুপ হলো 30 জন, সে 5 দিন 6 দিন পর পর আস্তে আস্তে করে 30 জন তার শেষ করলো, এরপর 30 জন একটা গ্রুপ হয়ে গেল, এটা সুবিধা ছিল। এখন এই গ্রুপটি ভিসা করা, তারপরে টিকিট করা, এগুলো আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। বিধায় আজকে আমরা যাত্রী অনেক কমে গেছে। আর সৌদি আরব থেকে এটা ওপেন করে দেওয়ার কারণে 2 মাস পরেও সৌদি আরব কিন্তু টিকিট করছে, কিন্তু বাংলাদেশে টিকিট করতে পারছে 3 দিনের মধ্যে আমাদের 500 টাকা দিতে হবে। এইসব কারণে আমাদের 20% মনে হয় টিকিটটা বাংলাদেশে হয়, আর 80% টিকিট হয় সৌদি আরব পাওয়ানো যাচ্ছে। এই জন্য টিকিটের সংকুলনের কারণে টিকিটের দামটা বেড়ে যাচ্ছে। এটা যদি ওমরার জন্য যদি গ্রুপটা ওপেন করে দেয়, তাহলে আগের মতোই টিকিটের দাম কমে যাবে। থ্যাংক ইউ। ইস্যু হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে অভিযোগ রয়েছে যে এই পেমেন্টটা বাংলাদেশ থেকে বাংলাদেশের অর্থনৈতিক যে নিয়ম কানুন আছে সেই নিয়মগুলো পরিপালন হচ্ছে না, ঠিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জানেন, যারা হজের সাথে সম্পৃক্ত বা হজ করেছেন, আমাদের আগে থেকে মাসায়ের অর্থাৎ মিনা আরাফাতে সৌদি আরবের ক্যাটারিং থেকে খাবারটা বাধ্যতামূলক ছিল। এই 3 দিনের খাবার খেয়ে আমাদের হজযাত্রীরা অসুস্থ হয়ে পড়ে, এবং এই বছর আমাদের মাননীয় উপদেষ্টা এবং সচিব মহোদয় নিজেই ভুক্তভোগী। ওনারা মারাত্মকভাবে এই বিষয়টা নিয়ে অসন্তুষ্ট এবং ক্ষোভ প্রকাশ করেছেন যে খাবার মাসায়ের দেওয়া হয় মিনা আরাফা 3 দিনের জন্য, এই 3 দিনের খাবারটাই আমাদের হজযাত্রীরা নিতে পারেন না। যদি এটি 30 থেকে 45 দিন ম্যান্ডেটরি করা হয় তাদের থেকে এই খাবার নেওয়া, তাহলে আমরা নিশ্চিত আমাদের হজযাত্রীরা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়বেন, কারণ ওদের যে খাবার, এই খাবারে আমাদের দেশের হজযাত্রীরা অভ্যস্ত না। আমরা বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে কথা বলেছি, এবং মন্ত্রণালয় ইতিমধ্যে একটি পত্র প্রেরণ করেছেন সৌদি হজ উমরা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটি হচ্ছে মহল্লার মাধ্যমে বাড়ি ভাড়া করা। এটি আরেকটি চ্যালেঞ্জ। আমরা আমাদের যে অভিজ্ঞতা, নর্মালি যে হোটেলটা আমরা 5,000 টাকা দিয়ে ভাড়া করতে পারি, মহল্লার মধ্যে করতে হলে সেটি 8,000 টাকা দিয়ে ভাড়া করতে হয়, একই হোটেল। তো সেক্ষেত্রে আমাদের হজযাত্রীদের খরচ বেড়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হবে। আমরা দাবি করেছি যাতে এই বাড়ি ভাড়া, ক্যাটারিং সার্ভিস এবং কোরবানিটা দেখেন, এক একজন এক এক রকম হজ পালন করেন, কেউ হজে তামাত্ম করেন, কেউ হজে ইফরাত করেন, এবং এক এক হজের নিয়ম কানুনগুলো একই রকম। যদি কোরবানিটা ম্যান্ডেটরি করা হয়, তাহলে এটি কারোর জন্য অপ্রয়োজনীয় হবে, কারোর জন্য এটা অনেক ব্যয়বহুল হবে। আমরা মনে করি ক্যাটারিং সার্ভিস, কোরবানি এটি আগের মতো থাকা উচিত, এবং বাড়িভাড়ার যে পদ্ধতি সেটিও আগের মতো থাকা উচিত। নতুবা আমাদের হজের ব্যয়টা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে, হজযাত্রীদের খরচ বাড়বে। পাশাপাশি হজযাত্রীরা 30 থেকে 45 দিন এই ক্যাটারিং সার্ভিসের খাওয়া খেয়ে সুস্থ থেকে হজ পালন করা একটা চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য। সপ্তাহে বৃহস্পতিবারে সৌদি আরবে একটা পত্র প্রেরণ করা হয়েছে মন্ত্রণালয় থেকে, যাতে এই ক্যাটারিং সার্ভিসটা বাধ্যতামূলক না করা হয় এবং বাংলাদেশের জন্য আগের ব্যবস্থাটা যাতে বহাল রাখা হয়। এটি আমরা এখন সৌদি আরব থেকে এখনো রেসপন্স পাইনি। ভাই, আমরা